বাংলার বধূদের পক্ষ থেকে সমস্ত দর্শক শ্রোতা বন্ধুকে জানাই মানসিক স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান মন ও জীবনে স্বাগত। চাইল্ড অ্যাবিউজ বা শিশুদের উপর যে অত্যাচার বহুদিন ধরে আমাদের সমাজে চলে এসেছে, এই চাইল্ড অ্যাবিউজ জিনিসটা আমরা যখন দেখি বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের মনে আসে চিন্তা আমাদের মেয়েদের জন্য। মূলত আমি নিজে পেশায় একজন চিকিৎসক এবং একটি বিশেষ চাহিদা সম্পন্ন ছেলের মা। আমি নিজে কাজও করি বেশ কিছু বিশেষ চাহিদা সম্পন্ন ছেলে মেয়েদের সাথে, যাদের মধ্যে মূলত রয়েছে অটিজম, সেরিব্রাল পলসি, ডাউন সিনড্রোম এবং বিভিন্ন রকম বিকাশজনিত সমস্যা। কিন্তু তবুও যখন অন্য মায়েদের সাথে কথা বলি বা অন্য আমার কাছে ছেলেমেয়েরা আসে, তাদের মধ্যে যখন দেখি বয়স সন্ধিক্ষণে একটি মেয়ে আসছে, তার মা বাবা ভীষণভাবে চিন্তিত হয়ে পড়েন তার উপর অ্যাবিউজ নিয়ে, এবং সে কিভাবে, এবং সেক্স এডুকেশনটা আমরা আজ অবধি বেশ জোরদারভাবে মেয়েদেরকে কিভাবে তৈরি করা যায় তার উপরে আমরা মূলত জোর দিয়েছি। 100 বার ভীষণ দরকার। যেভাবে আমাদের মেয়েদের উপর অত্যাচার বেড়েছে আমাদের সমাজে, বিভিন্ন সমাজে, সমগ্র বিশ্ব জুড়ে, এই সচেতনতাটা মেয়েদের মধ্যে তৈরি করা অবশ্যই দরকার। কিন্তু আজ আমি বলতে চাই যে এর সঙ্গে কিন্তু ভীষণভাবে প্রয়োজন আমাদের এটাও মনে রাখা যে এই চাইল্ড অ্যাবিউজের থেকে কিন্তু রেহাই পায়নি আমাদের কিশোর বা বালকরা, অর্থাৎ আমাদের ছেলেরা। এবং বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় ছেলেরা কিন্তু এই চাইল্ড অ্যাবিউজ সম্বন্ধে, যেহেতু তাদেরকে খুব বেশি রকম সচেতনও করা হয় না বা তাদের কথা গ্রাহ্য করা হয় না বা তাদেরকে কথা বলার একটা জায়গা করে দেওয়া হয় না, সেই কারণে এরা নিঃশব্দে এই চাইল্ড অ্যাবিউজের শিকার হয়ে থাকে। বর্তমান সমীক্ষা বলছে, সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন সিডিসি স্ট্যাটিস্টিক্স বলছে যে 14 জন বালকের মধ্যে একজন কিন্তু তার শৈশবে বা তার কৈশোরে এইরকমভাবে যৌন হেনস্থার শিকার হয়ে থাকে। তারা এই নিয়ে কথা বলতে পারে না। অনেক সময় মনে করা হয়, যেমনভাবে ছেলেদেরকে তৈরি করা হয় যে একটি ছেলে দুঃখ পেলে কাঁদতে পারে না, সেটা ভীষণ রকমভাবে একটা পুরুষালী ভাবের সঙ্গে যায় না। একটা ছেলে কাঁদতে পারে না, একটা ছেলের দুঃখ হতে পারে না, বা একটি ছেলের উপর অত্যাচার হলে সে সেই অত্যাচার সম্বন্ধে সকলের কাছে নিজের কথা বলতে পারে না। অর্থাৎ সে একটা সুপার হিরো বা সুপারম্যান হয়ে উঠতে পারেনি, সে নিজেকে ডিফেন্ড করতে পারেনি। কারণ বেশিরভাগ ক্ষেত্রেই ছোটবেলার সেই সুপার হিরোর গল্পগুলোতে এখনো দেখা যায় যে স্পাইডারম্যান গিয়ে রক্ষা করলো তার বান্ধবীকে বা সমগ্র সমাজকে, কিন্তু তার উপরেও কিন্তু নানা রকম যৌন হেনস্থা, শুধু যৌন হেনস্থা কেন, যৌন হেনস্থার মধ্যে আমরা শারীরিক এবং মানসিক হেনস্থার কথা কিন্তু দুটোকেই মনে রাখতে হবে আমাদের। ছেলেদের ক্ষেত্রে যেটা বিশেষভাবে দেখা যায়, হস্টেল লাইফ বা তারা কোনো সামার ক্যাম্পে যখন যাচ্ছে বা যেখানে বেশিরভাগ ক্ষেত্রে ছেলেরাই রয়েছেন, সেইখানে তাদের যৌন হেনস্থা হয়। তবে এটা মনে করার কোনো কারণ নেই যে একটি শিশু, কিশোর, বালক বা কিশোরের প্রতি কোনো মহিলা এই হেনস্থা করেন না। অনেক ক্ষেত্রে কিন্তু দেখা গিয়েছে যে টিচাররাও এই হেনস্থা করে থাকেন। এবং যেহেতু আমি বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের নিয়ে কাজ করি, আমি দেখেছি যে কিভাবে এই অত্যাচারের শিকার কিন্তু বিশেষ চাহিদা সম্পন্ন স্পেশাল নিডস মানুষরা হয়ে থাকেন। তার একটা প্রধান কারণ, তারা বলতে পারেন না মুখ ফুটে তাদের উপর কোনো অত্যাচার হলে। আবার অনেক সময় এই অত্যাচারটা তাদের ব্যবহারে প্রতিফলিত হয়, তারা ঠিক সেটাই গিয়ে বাড়ির কেউ বা তার চারপাশের কেউ বা তার ক্লাসের কেউ তার উপর করতে শুরু করে। আরেকটা যেটা হয়, যদি বা সে বলতে পারলো, সমাজ কিন্তু সঙ্গে সঙ্গে তার গায়ে একটা তকমা সেটে দেয়, ও তো পাগল, ও তো ঠিক করে নিজের নামটাও গুছিয়ে বলতে পারে না, ও কি করে বলবে ওর ওপর কি হয়েছে। এটা কিন্তু মনে রাখতে হবে। কাকে মনে রাখতে হবে? আমাদেরকে মনে রাখতে হবে, অভিভাবকদের মনে রাখতে হবে, শিক্ষক শিক্ষিকাদের মনে রাখতে হবে, একজন চিকিৎসককে মনে রাখতে হবে, মনোবিশেষজ্ঞকে মনে রাখতে হবে।
বাড়ির লোককে তার বিশ্বাসের জায়গাটা অর্জন করতে হবে। সে যদি কিছু বলছে, তার আচরণে যখন কিছু অন্যরকম লাগছে, সে যদি বাথরুমে গিয়ে বেশি সময় নিচ্ছে বা হঠাৎ করে চুপ করে বসে আছে, আনমনে কথা বলছে না কারোর সঙ্গে, তখন বুঝতে হবে তার কি হয়েছে। সে যদি এমন কোনো আচরণ করে যেটা সোশ্যালি ইনঅ্যাপ্রোপ্রিয়েট মনে হচ্ছে, সমাজে লোকজনের সামনে হঠাৎ করে প্যান্টের মধ্যে হাতটা ঢুকিয়ে দিল, বা হঠাৎ করে সে হয়তো এমনভাবে একজন মহিলাকে টাচ করলো বা একজন পুরুষকে টাচ করলো যেটা ভীষণ রকমভাবে চোখে লাগছে, তাহলে কিন্তু তাকে শুধু বকলে চলবে না। বকা তো একেবারেই শেষভাবে, মানে একেবারে উপায় না থাকলে অনেক সময় আমরা বকে ফেলি, শাসন করে ফেলি, কিন্তু শাসনটা ঠিক ওইভাবে করাটা উচিত না। তাকে বুঝতে হবে, তাকে সেই সময় সেখান থেকে সরিয়ে আনুন এবং পরবর্তীকালে তার সাথে একটু কথা বলুন বা দেখুন তার আচরণে এটা হচ্ছে কিনা, তার সঙ্গে যান, তার শিক্ষক শিক্ষিকাদের সাথে কথা বলুন। এবং আরেকটা যেটা আমরা ভুল করে থাকি, এই জিনিসগুলো আমরা তাদের বন্ধু বান্ধবদের সাথে আলোচনা করি না, তার কোনো সমবয়সী বন্ধুর সাথে আমি সেটা আলোচনা করব না। প্রয়োজন পড়লে তাদের কথা আমি শুনব, কিন্তু তার নিন্দে বা তাকে অপদস্থ করার জন্য আমি তার বন্ধুর সঙ্গে সেই কথাটা বলবো না। আমার মনে হয় এটা ভীষণ দরকার। এবং যেটা ভীষণভাবে দরকার, যেটা আমরা স্পেশাল নিডস মানুষদের ক্ষেত্রে করি, সোশ্যাল স্টোরি, অর্থাৎ ছবি দেখিয়ে কথা বলা, সেটা যে কোনো শিশু কিশোর বালক বালিকার সাথে করা যেতে পারে। বারবার ছবি দেখিয়ে তাদেরকে বোঝানো যে তাদের শরীরের প্রাইভেট পার্টস কি, এবং এই প্রাইভেট পার্টসের ওপর নিয়ন্ত্রণ শুধু তাদের রয়েছে। সেটা কারা কারা টাচ করতে পারে লেবেল করে বলে দেওয়া, যে প্রয়োজন পড়লে কোন বয়স অবধি তার মা বা বাবা সেটা পরিষ্কার করে দিতে পারেন বা দেখতে পারেন। চিকিৎসকের কাছে গেলে পরে কোন চিকিৎসক শুধু তাকে পরীক্ষা করতে পারেন, এবং তার বাইরে কেউ যেন তাকে কোনো রকমভাবে ইনঅ্যাপ্রোপ্রিয়েটলি স্পর্শ না করেন। এবং তার একটা প্রাইভেট টাইম আলাদা ঘরের মধ্যে করে দেওয়া। যে অনেক সময় এই ভুলটাও অভিভাবকরা করেন, ও বাড়িতে তো কেউ নেই, বাইরে এসে ছেলে তার পোশাক পরিবর্তন করছেন, না, এটা অ্যালাউ করা যাবে না। কেননা তাহলেই তার নিজের প্রাইভেসি সম্বন্ধে একটা রেসপেক্ট জন্মাবে, একটা কনসেপশন হবে, আইডিয়া হবে যে এইটা আমার একান্ত ব্যক্তিগত একটা জিনিস, এবং এইখানে আমি ছাড়া বা আমার একদম কাছের বিশ্বাস করে যাদের সাথে আমি কাজ করতে পারি তারা ছাড়া তার কিন্তু কোনো রকম জায়গা নেই। এই কারণে আমি চিকিৎসক বা মা বাবার কথা বলছি, কেননা অনেক সময় বিশেষ চাহিদা সম্পন্ন মানুষরা বুঝতে পারেন না যে কাদের কাদের বিশ্বাস করা যায়, এবং তখন অনেক সময় ডাক্তারি পরীক্ষা নিরীক্ষা করাটা ভীষণ রকমভাবে অসুবিধা হয়ে যায়। কিন্তু মনে রাখতে হবে, বোঝাতে হবে, তাদের কথা শুনতে হবে, এবং একেবারে ভাবলে চলবে না ছেলেদের উপর যৌন হেনস্থা বা নির্যাতন হয় না। আমাদের ছেলে মেয়েদেরকে আমাদেরকেই যত্ন করে তাদেরকে সমাজের কিছু কিছু মানুষ যারা অন্যায়টা করে থাকেন তাদের থেকে তাদেরকে আমাদের সুরক্ষিত রাখতে হবে। কারণ একটা জিনিস মনে রাখবেন, যে মানুষটা অ্যাবিউজড হয় সে কিন্তু প্রথম দিকে থাকে ভিকটিম, কিন্তু তারপরে তার মধ্যেও কিন্তু অ্যাবিউজারের টেন্ডেন্সিস দেখা যায়, এবং একজন অ্যাবিউজার কোনো না কোনো কালে অ্যাবিউজড হয়েছেন। তাই সমাজকে আমাদের দুটো দিক থেকেই বাঁচাতে হবে। ধন্যবাদ। কেমন আছো তোমরা সবাই? আমি দেবারতী। আজকে আমি ডিসকাস করব একটা ভীষণই ইম্পর্টেন্ট ইস্যু নিয়ে, সেটা হচ্ছে চাইল্ড অ্যাবিউজ প্লাস চাইল্ড সেক্সুয়াল অ্যাবিউজ। আমরা তো অনেকেই জানি যে চাইল্ড অ্যাবিউজ ইনক্লুডিং চাইল্ড সেক্সুয়াল অ্যাবিউজ নিয়ে আমাদের দেশে এখন প্রোটেকশন অফ চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্সেস অ্যাক্ট বলে একটা নতুন আইন আছে। এটা 2012 থেকে আছে। তো এটার মূল যে অবজেক্টিভ, মূল যে উদ্দেশ্যটা যেটা আছে সেটা হচ্ছে গিয়ে যে কোনো বাচ্চাকে ইররেসপেক্টিভ অফ দি জেন্ডার, তার যদি কোনো রকমের অ্যাবিউজ, সেক্সুয়াল অ্যাবিউজ হয়ে থাকে, তাকে প্রোটেকশন দেওয়া। এই ল নিয়ে যদি ডিসকাস করতে হয় তাহলে একটা জিনিস আমাদেরকে মেনে নিতেই হবে যে আনলাইক or contrary to the belief that only girl children are harassed, যারা ছেলে বাচ্চা বা যারা মানে মেল চিলড্রেন যারা, তারাও কিন্তু প্রচুর পরিমাণে হ্যারাসড হয়। আমরা যদি পক্সো অ্যাক্ট মানে প্রোটেকশন অফ চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্সেস অ্যাক্ট যদি আমরা দেখি, তাহলে একটা জিনিস দেখতে পাবো যে ফ্রম দ্য ভেরি ফার্স্ট সেকশন, জেনারেলি এটা মানে ডেফিনিশন যে চ্যাপ্টারটা যেটা শুরু হচ্ছে সেকশন 2 থেকে,
সেখান থেকেই কিন্তু যদি আমরা চাইল্ড এর একটা ডেফিনেশন দেখতে পাই, সেটা যেটা আসছে কনভেনশন অফ চাইল্ড রাইটস, যেটা ইউএন থেকে বানানো, এবং সেই কনভেনশন অফ চাইল্ড রাইটস বেসিক্যালি ইট কেম ইনটু এফেক্ট ফ্রম 1990 অনওয়ার্ডস। সেখানে কিন্তু জেন্ডার নিয়ে কিন্তু এমন কিছু বলা হয়নি যে চাইল্ড মানে খালি ছেলে বা চাইল্ড মানে খালি মেয়ে। চাইল্ড মানে হচ্ছে যে কোনো হিউম্যান বিং যে আন্ডার 18। তো এই নিয়ে যখন আমরা বলতে যাচ্ছি মানে যে মানে সেক্সুয়াল অ্যাবিউজ অফ চিলড্রেন, আমাদেরকে এই কথাটা মাথায় রাখতে হবে যে ফিমেল চাইল্ড তাদের যেরকম সেক্সুয়াল অ্যাবিউজ হচ্ছে, মেল চাইল্ড তাদেরও কিন্তু প্রচুর নানান ধরনের সেক্সুয়াল অ্যাবিউজ হয়। এবারে যদি আমরা পক্সোটা একটুখানি যদি বিশ্লেষণ করে দেখি, এতে কিন্তু খুব সুন্দরভাবে কিছু ক্যাটেগরাইজেশন দেওয়া রয়েছে। একটা ক্যাটেগরাইজেশন রয়েছে, সেখানে রয়েছে পেনিট্রেটিভ সেক্সুয়াল অ্যাসল্ট, আর একটা রয়েছে নন পেনিট্রেটিভ সেক্সুয়াল অ্যাসল্ট, আর একটা রয়েছে সেক্সুয়াল হ্যারাসমেন্ট, আর যেটা নেক্সটটা যেটা রয়েছে সেটা হচ্ছে ইউজিং দ্য চাইল্ড ফর সাম পর্নোগ্রাফিক পারপোজেস, শোয়িং দ্য চাইল্ড সাম পর্নোগ্রাফিক কন্টেন্ট এটসেট্রা। এখন এই যে পেনিট্রেটিভ সেক্সুয়াল অ্যাসল্ট, এটা কি খালি মানে ফিমেল চাইল্ডদেরই এটা হয়? না, এই পেনিট্রেটিভ সেক্সুয়াল অ্যাসল্ট কিন্তু অন্যভাবেও একটা ইন্টারপ্রেট করা হয়েছে। তার মানে হচ্ছে ছেলে বাচ্চাদেরও যদি মানে কোনো রকমের পেনিট্রেশন হয়ে থাকে, এবং সেটা যদি ধরো মানে কোনো রকমের বডি পার্টস, মানে সেটা মেল টু মেলও হতে পারে, ফিমেল টু মেলও হতে পারে, আবার বাচ্চাদের মধ্যেও, যেটা আমরা অনেক সময়তে দেখেছি যে ধরো মানে কোনো হস্টেলে কোনো বাচ্চা আছে বা কোনো স্কুলে কোনো বাচ্চা আছে, বড় বাচ্চা ছোট বাচ্চাকে এইভাবে হ্যারাস করছে, এই ধরনেরও কিন্তু আমরা অনেক রকমের কেসেস দেখতে পাই। তো এর মধ্যে হচ্ছে গিয়ে যে আমি মেল চাইল্ড সম্পর্কেই বলছি, কোনো রকমের মানে ধরো প্রাইভেট পার্টস, সেটা যদি ইনক্লুডিং ধরো লাইক এনি বডি পার্টস, প্রাইভেট পার্টস এটসেট্রা, ইনসার্শন অফ দ্যাট বডি পার্টস ইন দ্য মাউথ অফ দ্য চাইল্ড, ইন দি অ্যানাস অফ দ্য চাইল্ড, যে কোনো রকমভাবে যদি পেনিট্রেট হয় উইথ সেক্সুয়াল ইন্টেন্ট, এবং তার সঙ্গে যদি সেই বাচ্চাটিকে ফিজিক্যালি ট্রমাটাইজ করা হয়, তারও কিন্তু একটা পেনাল্টি আছে। আবার যদি ধরো নন পেনিট্রেটিভ সেক্সুয়াল অ্যাসল্ট, যেটা আমরা অনেক সময়তেই মনে করে থাকি যে ফিমেল চাইল্ডদের জন্য হচ্ছে, এক্ষেত্রেও কিন্তু দেখা গেছে ধরো সেক্সুয়াল অ্যাসল্ট, তার প্রাইভেট পার্টসে হাত দেওয়া হলো বা অথবা তার মানে বডি পার্টসে লাইক এমনভাবে মোলেস্ট করা হলো যে ফর লাইফ লং হি বিকামস ট্রমাটাইজড, অথবা তার পুরো ধরো মানে যে পুরো বডি সিস্টেমটাই একটা ভেজিটেটিভ কন্ডিশনে পৌঁছে গেল, বোথ ফর লাইক পেনিট্রেটিভ সেক্সুয়াল অ্যাসল্ট অ্যান্ড নন পেনিট্রেটিভ সেক্সুয়াল অ্যাসল্ট। এর সঙ্গে আবার অন্যরকম একটা জিনিস আছে, তার নামটা হচ্ছে অ্যাগ্রেভেটেড সেক্সুয়াল অ্যাসল্ট। অ্যাগ্রেভেটেড পেনিট্রেটিভ সেক্সুয়াল অ্যাসল্টও কিন্তু হতে পারে। এটা হচ্ছে যখন কোনো বাচ্চাকে ইররেসপেক্টিভ অফ দি জেন্ডার, আমি আবার বলছি, কোনো কেয়ার গিভারের আন্ডারে রেখে যাওয়া হয়েছে, এই কেয়ার গিভারটা কিন্তু কোনো স্কুল হতে পারে, অথবা কোনো চিলড্রেন্স হোম হতে পারে, পুলিশ স্টেশন হতে পারে, আবার ধরো নিজের মানে ব্লাড রিলেটিভ, তার কাছেও যদি রেখে যাওয়া যেতে পারে, মানে যার ওপরে বাচ্চাটি একটা ট্রাস্ট করছে, তার কাছে যদি এই বাচ্চাটি যদি সেক্সুয়ালি অ্যাসল্টেড হয় অথবা মানে গ্যাং রেপ হলো, এই সমস্ত ক্ষেত্রেও কিন্তু পেনাল্টি বা পানিশমেন্ট এই পক্সো অ্যাক্টের আন্ডারে বলা আছে। এগুলো তো আমি আইনি বিষয় নিয়ে বললাম। এছাড়াও যেটা হচ্ছে ইউজিং দ্য চাইল্ড ফর পর্নোগ্রাফিক পারপোজেস, এতেও কিন্তু মেল ফিমেল দু ধরনেরই বাচ্চাদেরকে ইউজ করা হয়। এটা যেন আমরা এটা ধারণা যাতে না হয় যে এটা একটা মানে মেল চাইল্ড এবং তাকে কোনো মতে মানে কেউ আর কি মানে নুড বডি তার কেউ দেখাতে পারবে না, বা তাকে এমন কিছু লাইক অ্যাক্টিভিটিস করতে বলা হবে না বিকজ হি ইজ এ মেল চাইল্ড, এবং যেটা দিয়ে কোনো পর্নোগ্রাফিক কন্টেন্ট তৈরি হয় না। এটা একেবারেই ঠিক নয়, এই ধারণাটি একেবারেই ঠিক নয়। আমরা কিন্তু আমার এক্সপিরিয়েন্সে আমি দেখেছি অনেক সময়তেই, কিন্তু বেশিরভাগ সময়তেই দেখেছি মেল চাইল্ড, তাকেও কিন্তু একটা লাইক অনলাইন
অনলাইন গ্রুমিং করা হচ্ছে ফর ইউজিং হিম ফর পর্নোগ্রাফিক পারপাসেস, তাকেও কিন্তু ঠিক সিমিলার ওয়েতে বলা হচ্ছে টু শো হিজ নুড বডি পার্ট, টু শো হিজ প্রাইভেট পার্টস এটসেট্রা। আবার এক্ষেত্রে কিন্তু এটাও দেখা গেছে যখন ছেলেটি আন্ডার 18 আছে তাকে দিয়েও কিন্তু অনেক রকমের কাজ করানো হচ্ছে, যেগুলোতে হয়তো যে মেইন যে কালপ্রিট সে হয়তো মানে পালিয়ে যাবে বা সে হয়তো সরে যাবে, এই ছেলেটির ওপরে কিন্তু মানে আমি বলছি না যে সে খুবই ছোট ছেলে, এই ছেলেটির ওপরে কিন্তু নানান ধরনের লিগ্যাল লায়াবিলিটিস চলে আসতে পারে। সুতরাং আমাদেরকে এটা মনে রাখতে হবে যে মেল চাইল্ড মানেই কিন্তু সে যে মানে সব দিক থেকে সুরক্ষিত তা কিন্তু নয়। আমাদের পক্সো অ্যাক্ট, আমাদের ইন্ডিয়ান পিনাল কোড যেটা আছে, অথবা ধরো নানান রকমের ল যেগুলো রয়েছে, যেগুলো ধরো ট্রাফিকিং অফ চিলড্রেন এসব নিয়েও যে সমস্ত ল ডিসকাস করছে, সবেতেই কিন্তু বলা হয়েছে যে মেল চিলড্রেন আর ইকুয়ালি ভালনারেবল। সুতরাং এটা কিন্তু মনে করো না যে তোমার ফিমেল চাইল্ড এবং মেল চাইল্ড আছে এবং তুমি মেয়েটিকে বেশি সুরক্ষা দিচ্ছ, ছেলেটিকে কিন্তু এমনি রাস্তায় ছেড়ে দিচ্ছ, সেটা যেন কখনোই করো না। কারণ এর জন্য কিন্তু বাবা মার উপরেও কিন্তু অনেক সময়তে লায়াবিলিটি চলে আসতে পারে। সুতরাং আমি এইটুকুই বলতে চাই যে ছেলে এবং মেয়ে দু ধরনেরই বাচ্চাই কিন্তু তারা কিন্তু ভালনারেবল টুয়ার্ডস মেনি সর্টস অফ ক্রিমিনাল অ্যাক্টিভিটিস ইনক্লুডিং সেক্সুয়াল অ্যাক্টিভিটিস। সমস্ত বাচ্চাদের কিন্তু আমাদের প্রোটেকশন দেওয়া উচিত, স্পেশালি সাইবার ক্রাইম, তার জন্যেও কিন্তু সমস্ত বাচ্চাদেরকে অ্যাওয়্যার করা উচিত, সমস্ত বাচ্চাদেরকে এটাও জানানো উচিত যে তারা যাতে ভিকটিমও না হয়, তারা যাতে অনলাইন প্ল্যাটফর্মস এবং স্মার্ট ডিভাইস সেটা যেন ভুলভাবে ইউজও না করে। আজ তাহলে এ পর্যন্তই, আবার পরের একটা ব্লগে দেখা হবে। নমস্কার। আজকে মনোজীবনে আমরা বেছে নিচ্ছি একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়, শিশু যৌন নির্যাতন বা চাইল্ড সেক্সুয়াল অ্যাবিউজ। শুনলেই আমরা কেমন যেন চট করে ধরে নিই যে যৌন নির্যাতন মানে নিশ্চয়ই কোনো মেয়ের সাথে সেরকম কিছু হয়েছে। খুব রিসেন্ট না হলেও কিছু খুবই রেলিভেন্ট স্টাডিজ যেগুলো হয়েছে সেগুলোর পরিসংখ্যান যদি খতিয়ে দেখি আমরা, তাহলে দেখব ছেলেদের কিন্তু পরিসংখ্যানের হিসেবে অ্যাবিউজ বেশিই হয়। 2007-এ আমাদের দেশের শিশুদের মধ্যে একটি স্টাডি করা হয়। এই স্টাডি মিনিস্ট্রি অফ ওমেন অ্যান্ড চাইল্ড ওয়েলফেয়ারের তরফ থেকে এবং ইউনাইটেড নেশনসের চিলড্রেন্স ফান্ড যেটা রয়েছে তাদের সাপোর্টে, প্রয়াসের সহযোগিতায় করা হয়। এবং এই স্টাডির যে পরিসংখ্যানগুলো পাওয়া যায় এর বেসিসে, সেটি কিন্তু খুবই অ্যালার্মিং ছিল। বাচ্চাদের মধ্যে 53% ছেলে, আর মেয়েদের সংখ্যা সেক্ষেত্রে কম, ইট ইজ 47%। তো এই স্টাডির সময় নানান ধরনের ইন্টারভিউ করা হয়েছে যারা অ্যাবিউজড হয়েছেন সেই সমস্ত শিশুদের, বাবা মা, ফ্যামিলি, টিচার্স, তাদের পরিবারের অন্যান্যরা বা তাদের বন্ধু বান্ধব, তাদের পাশের আরও মানুষজন, এবং তারা যদি কোনো রকম চিকিৎসা নিয়ে থাকেন সেই সময়, তো সেই চিকিৎসক সমস্ত যারাই তাদের সেই অ্যাবিউজড বাচ্চাদের সাথে কোনোভাবে জড়িত, তো এরকম নানান মানুষকে ইন্টারভিউ করা হয়েছে সেই সময়। এই স্টাডির মূল উদ্দেশ্যই ছিল আমাদের দেশে চাইল্ড অ্যাবিউজের ম্যাগনিটিউডটা কী লেভেলে হচ্ছে সেটা বোঝার জন্য। সমস্ত ইন্টারভিউ থেকে কিন্তু দেখা যায় বহু মিথ এবং মিসকনসেপশনস রয়েছে এই ছেলেদের মধ্যে যে চাইল্ড অ্যাবিউজ সেক্সুয়াল অ্যাবিউজটা হচ্ছে সেটাকে ঘিরে। একটি প্রধান মিথ হলো যে একটি ছেলে যদি অ্যাবিউজড হচ্ছে বা সে বলছে সে অ্যাবিউজড হয়েছে, তাহলে সেখানে কোনো গণ্ডগোল আছে, তার নিজের কোনো ক্যারেক্টারে গণ্ডগোল আছে, তার পৌরুষ নিয়ে প্রশ্ন তোলা হয়। সে যে বয়সেই অ্যাবিউজড হোক না কেন, একটি শিশু বা অ্যাডাল্ট, এমন তো নয় যে মেল অ্যাবিউজ হয় না, মেল রেপ হয় না, আমরা সেটা জানি। অ্যাবিউজড হচ্ছে যে ভিকটিম, তার চরিত্র নিয়েই এই প্রশ্ন তোলা হয় যে নিশ্চয়ই সে মানে হি ইজ নট ম্যান এনাফ। আর এই ভয়ই 12-13 বছর থেকে নিয়ে আরও বড় যারা,
এরকম বয়সী ছেলেরা যখন অ্যাবিউজড হচ্ছেন সেক্সুয়ালি, তারা কিন্তু সেটা স্বীকার করতে বা তারা সেটা নিয়ে অ্যাড্রেস করতে, তাদের সেই প্রবলেমটা সবার সাথে শেয়ার করতে পিছিয়ে যাচ্ছেন। তাদের সবসময় একটা ভয় কাজ করে যে তারা জাজড হবে এটার জন্য। এরকমই আরেকটি মেথ হলো যে যে অ্যাবিউজ করছে বা যে অ্যাবিউজ হচ্ছে, এদের মধ্যে দুজনই কিংবা যে কেউ অন্তত এরা গে বা সমকামী। সমকামিতার সাথে কিন্তু মেল চাইল্ড অ্যাবিউজের কোনো বা মেল সেক্সুয়াল অ্যাবিউজের কোনো সম্পর্কই নেই। ইনফ্যাক্ট বেশ কিছু স্টাডি বলে যে আসলে ইট ইজ লেস লাইকলি, খুব কম সম্ভাবনা আছে যে একজন সমকামী একটি ছেলেকে বা কোনো শিশুকে অ্যাবিউজ করবে ফর দ্যাট ম্যাটার। যদি করেও সেক্ষেত্রে কিন্তু সমকামিতার সাথে চাইল্ড অ্যাবিউজের কোনো কানেকশন নেই, কারণ এখানে যে অ্যাবিউজার তার সেক্সুয়াল ওরিয়েন্টেশনটা রেলেভেন্ট নয়। এখানে তার একটি মানসিক বিকৃতি বলবো, যেখানে সে একটি শিশুকে যৌন নির্যাতন করে একটা অন্যরকম প্লেজার পাচ্ছে, সেটা এখানে দেখার বিষয়, সেটা এখানে ইম্পর্ট্যান্ট বা সেটা রেলেভেন্ট। তার সেক্সুয়াল ওরিয়েন্টেশনটা রেলেভেন্ট নয়। আর সেরকম কোনো প্রমাণ বিভিন্ন স্টাডিজেও পাওয়া যায়নি কখনো, এর উল্টোটাই হয়েছে বরং। আরেকটি মিথ যেটার জন্য প্রচুর ছেলেরা বা পুরুষরা যাদের উপর যৌন নির্যাতন হচ্ছে, তারা সেটা স্বীকার করতে বা সেগুলো প্রকাশ্যে আনতে দ্বিধাবোধ করেন, কুণ্ঠাবোধ করেন, ভয় পান, সেটা হলো যে যৌন নির্যাতনের সময় সেই ছেলেটির যদি সেক্সুয়াল অ্যারাউজাল হচ্ছে, সে যদি তার কোনোভাবে সেই অ্যাক্টিভিটিটাতে পার্টিসিপেট করে ফেলছে, তাহলে তার মানে সে সেটা এনজয় করছে এবং সে সেটাতে সমান দোষী, তার সেক্ষেত্রে কোনো নির্যাতন হচ্ছে না। এটা পুরোপুরি মিথ। 13-14 বছর 15 বছরের ছেলেরা যারা অতটা আইন জানে না, যারা অতটা বুঝে না, তারা অনেকেই কিন্তু এই মিথটাকে বিশ্বাস করেই, প্রচলিত ধারণাটাকে বিশ্বাস করে তারা নিজেদের জীবনের প্রচুর নির্যাতনের ঘটনা লুকিয়ে রাখে নিজেদের মনের ভেতরে। আরেকটি বহুল প্রচলিত মিথ হলো একটি ছেলে যদি একটি মেয়ে বা একজন মহিলার দ্বারা অ্যাবিউজড হয়, আর তার নিজেকে লাকি মনে করা উচিত। যদি সে সেরকম মনে না করছে বা সে সেটা এনজয় না করছে, তাহলে হি ইজ নট ম্যান এনাফ। তার পৌরুষ নিয়ে প্রশ্ন তোলা হয়, তার চরিত্র নিয়ে প্রশ্ন তোলা হয়। আমারই এক পরিচিত বন্ধুর জীবনের এক্সপিরিয়েন্স, তার 13 কি 14 বছর বয়স, এক প্রতিবেশী আন্টি তাকে কাইন্ড অফ সিডিউস করে ডেকে নিয়ে গিয়ে নানানভাবে সেক্সুয়ালি অ্যাবিউজ করে এবং এক নয় একাধিকবার করেন। কখনো ভয় দেখিয়ে, কখনো মিষ্টি কথায়, নানানভাবে। ধীরে ধীরে সে সেটাতে পার্টিসিপেট করতে থাকে। তার বন্ধু বান্ধবদের মধ্যে যে ধরনের কথাবার্তা হয়, সেগুলোর মাধ্যমে তার মনে হয় যে বেসিক্যালি এটা একটা খুব ইউনিকভাবে সে তার কাইন্ড অফ বলতে পারেন যে ভার্জিনিটি লুজ করেছিল। এবং এই চিন্তা সে বহু বছর এই চিন্তা ভাবনাটাই সে নিজের ভেতরে পোষণ করেছিল বা সে এইভাবেই এই ধারণা নিয়েই বড় হয়েছে। আমি যখন জেনেছি তার কাছ থেকে এই ঘটনা, তার বয়স 50-এর ঘরে। এই ঘটনার অ্যানালিসিস কিন্তু এই বয়সে এসে তিনি করতে পেরেছেন যে তিনি
সেই ছোট্ট বয়সে সেই মহিলার দ্বারা যৌন নিগ্রহের শিকার ছিলেন। আর সেটা নাই তিনি কারোর সাথে শেয়ার করতে পেরেছেন। আর তার মনে হয়েছে যে তার একটা ইউনিক এক্সপিরিয়েন্স হয়েছে। তো এরকম ঘটনা কিন্তু অনেক ক্ষেত্রেই ঘটে, এবং কোথাও আমরা সমাজ হিসেবে আমাদের দায়বদ্ধতাটা ঠিকঠাকভাবে পালন করতে পারি না বলেই এরকম বহু ছেলেরা আছে যারা কিন্তু কৈশোরে নিগৃহীত হয়েও তাদের সেই নিগ্রহ, তাদের সেই নির্যাতনের কথা কারোর সাথে শেয়ার করে না, কাউকে জানায় না। আর সবাই যে সেটা থেকে বেরিয়ে আসতে পারে তা নয়। ও এখানেও একটা মিথ রয়েছে। একটি খুবই প্রচলিত মিথ হলো যে ছেলেরা তাদের যদি অ্যাবিউজ হয়ও কোনো ব্যাপার না, তারা খুব চট করেই সেটা থেকে বেরিয়ে আসতে পারে ইজিলি। কিন্তু সত্যিই কি না, একটি ছেলেও তো একজন মানুষ, তারও তো মন আছে। এমন তো নয় যে একটা নির্যাতন একটা মেয়ের ওপর বেশি প্রভাব ফেলবে, একটা ছেলের ওপর কম, তা হয় না। দুজনেরই মন আছে, দুজনেরই খারাপ লাগা আর ভালো লাগাটা ইকুয়ালি হয়। প্রচুর ছেলেদের মধ্যে একটা অন্যরকম মানসিক চাপ সৃষ্টি করে। এই যে স্টাডি 2007 আমি একটু আগেই বলেছিলাম, সেই স্টাডির ইন্টারভিউজের মধ্যে দেখা গেছে যে অনেক ক্ষেত্রেই এই সমস্ত অ্যাবিউজড বাচ্চা যারা ছেলেরা সাইকিয়াট্রিক হেল্প নিতে এগিয়ে আসতে দেখা যায় না। সেখানে এই মানসিক ব্যারিয়ারটাই কাজ করে। আর কাছের লোকেরা তারা মনে করছেন যে ও তো ছেলে, ও এটা ওভারকাম করে নেবে, কোনো প্রবলেম হবে না, বা কিছু এসে যায় না। কিন্তু এসে যায় তাকেও এই জিনিসটা ইম্প্যাক্ট করছে, সেও এটাতে কষ্ট পাচ্ছে। সমস্ত মিথগুলো কিন্তু আমাদেরকে কোথাও একটা এমন মানসিকতা আমরা এগুলোর মাধ্যমে তৈরি করে রেখেছি, এবং এমন একটা সোশ্যাল এনভায়রনমেন্ট যেখানে একটি ছেলে সে নির্যাতিত হলেও তার পরিবার পরিজন কাছের লোকেদেরকে চট করে সেটা বলে উঠতে পারছে না। এই প্রচলিত মিথগুলো কিন্তু আমাদের সমাজে সেই সমস্ত ঘুণ ধরে যাওয়া চিন্তা ভাবনার সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে রয়েছে। প্রজন্মের পর প্রজন্ম এগুলো পাস অন করে চলেছি। আমার মনে হয় যে এবার আমাদের সময় এসেছে সেই পাস অন করাটা বন্ধ করা, আমাদের সন্তানদেরকে অন্য চোখে দেখা, তাদেরকে অন্যভাবে বড় করা। যেখানে একটা ছেলেকে আমরা শুধুমাত্র ছেলে বলে তাকে কঠিন হতে হবে, তাকে সব কিছু মুখ বুঝে সহ্য করতে হবে, এরকমটা না শেখানো। আমরা যেন আমাদের প্রতিটা সন্তানকেই শেখাতে পারি কান্নাটা বা একটু দুর্বল হয়ে পড়াটা এমন কিছু অপরাধের নয়। সে যেই হোক, ছেলে বা মেয়ে, ডেফিনেটলি তাকে স্ট্রং থাকতে হবে। যদি সে কোনো ঘটনার মোকাবিলা না করতে পারে তো ইট ইজ ওকে। আমরা তাদের বাবা মা হিসেবে, তাদের পরিবার হিসেবে তাদের সঙ্গে আছি, তাদের সঙ্গে থাকব। এই বিশ্বাস, এই ভরসাটা আমাদের পরবর্তী প্রজন্মের মধ্যে ভীষণভাবে ঢুকিয়ে দিতে হবে, যাতে আমরা যদি বা তাদের কখনো কোনো ক্ষেত্রে নিগ্রহটা আটকাতে না পারি, অন্তত সেই নিগ্রহের, সেই অত্যাচারের বোঝা তারা যেন সারা জীবন বয়ে না বেড়ায়। ভিকটিম ব্লেমিংয়ের থেকে খারাপ আর কিছু হতে পারে না। আর আমরা যেন সেই কাজটা আর রিপিট না করি। আমরা যেন বুঝতে পারি যে আমাদের ছেলেরা, তারাও মানুষ, তাদের উপরও অত্যাচার হতে পারে, নিগ্রহ হতে পারে। আর যদি হচ্ছে তাহলে আমরা তাদের পাশে থাকব,
যাতে তারা সেটা স্বীকার করতে পারে, তারা সেটার থেকে বেরিয়ে আসতে পারে, তারা ইকুয়ালি একটা নর্মাল লাইফ, একটা সুন্দর জীবন ডিজার্ভ করে।